জিনিসগুলো কারা কারা প্র্যাকটিস করছিলা বা কারা কারা একটু দেখছিলা? দেখি নাই। ভাইয়া একটু আগে দেখছি। আচ্ছা, ঠিক আছে। সো দেখাটা দরকার ছিল আরও সবারই। আচ্ছা, হোক, সমস্যা নাই। আচ্ছা, তারপর তোমাদেরকে বলছিলাম হচ্ছে অ্যাওয়ারের পরে হচ্ছে অফ বসবে প্রিপোজিশন। এই যে অ্যাওয়ার অফ, এটাও তোমাদেরকে গতকাল বলে দিয়েছিলাম আমি। তার মানে সচেতন থাকা, কোনো বিষয়ে সজাগ থাকা। বঙ্গবন্ধু অ্যাকচুয়ালি বুঝাইছে যে আপনারা সব কিছু বোঝেন এবং জানেন। আপনারা সব কিছু বোঝেন এবং জানেন। সো উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন। গতকাল আমি তোমাদেরকে এই কোপ উইথ এটাও বলছিলাম, এটা কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে এইবার প্রিপোজিশন ব্যবহার খুবই কম দিছিল এবং মোটামুটি সহজ দিছিল। সো যেহেতু টেক্সট বুকে আছে এবং তোমাদের এইচএসসিতে তো প্রিপোজিশন আছে, তাই না? এইচএসসিতে তোমাদের প্রিপোজিশন আছে না? সো জি এইচএসসির, ভাইয়া। ইভেন এইচএসসির প্রিপোজিশনেও তোমাদের এটা কাজে লাগবে। এই যে কোপ উইথ দ্য সিচুয়েশন, কোপ উইথ দ্য প্রবলেম, যে কোনো কিছু দিয়ে দিতে পারে। তারপর দেখো যে অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি দ্য স্ট্রিটস অফ ঢাকা। এই যে গতকাল যে জিনিসটা তোমরা করছিলা যে হচ্ছে নাউন ফ্রেজের আমি তোমাদেরকে বলছিলাম, এগুলো যদি আমি গ্রামার ক্লাসে পুরোপুরিভাবে বুঝাই দিব তখন এক একটা করে সেন্টেন্স দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবা। এই যে অব একদম শুরুর প্রিপোজিশন, তার আগে আছে স্ট্রিটস প্লুরাল, এই জন্য কিন্তু এখানে আর দিছে। আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইয়েদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। কোথাকার কোথাকার? ঢাকার, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এই সমস্ত জায়গা, রংপুর। হুম, এগুলো গেল। আর এই যে এটা তো বলছিলা হচ্ছে যে কোন টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে উই হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাভ হচ্ছে আমাদের অক্সিলারি, তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস হচ্ছে ভি থ্রি, তার মানে হ্যাভ প্লাস ভি থ্রি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা গেল। এখন তোমাদেরকে যদি একটা প্রশ্ন করা হয় যে এইটা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার কোন সেন্টেন্স, এটা কি সিম্পল সেন্টেন্স নাকি এটা কমপ্লেক্স সেন্টেন্স নাকি এটা কম্পাউন্ড সেন্টেন্স, কি বলবো তোমরা? অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। মানে কোনটা, সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, রাইট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এরপর দেখো যেমন আফটার দি ইলেকশনস দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি। অ্যাকচুয়ালি এই ট্রান্সলেশনটা যিনি করছে নাম মনে হয় হচ্ছে ফখরুল আলম। সো ভাইয়া হুম, সো ভাইয়া আমরা জানি কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট থাকে এবং দুইটা ভার্ব থাকে, কিন্তু এই জায়গায় তো দুইটা সাবজেক্ট নাই। হ্যাঁ, এখানে সাবজেক্ট সিস্টেম মতন দেওয়া আছে আর কি। এটা তোমরা এখন বুঝবা না, পরবর্তীতে তোমাদেরকে বুঝাই দিব। কমপ্লেক্স সেন্টেন্স মিনস হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে আর কি। আমি আস্তে আস্তে যখন তোমাদের গ্রামার ক্লাস নিব তখন আমি বুঝাই দিব আর কি। আগে আমরা এই জিনিসটা জাস্ট করাচ্ছি। এইচএসসি প্লাস এডমিশন মানে কীভাবে করাবো আমি তোমাদেরকে, এটা যদি তোমরা এই ক্লাসটা না করো তাহলে তো আমি যখন গ্রামার পড়াবো তখন তোমরা মনে করবা যে এগুলা কি বলতেছে, এগুলা কি পড়াচ্ছে ভাইয়া, হুদাই কোনো কাজে লাগে না কিছু না, তোমরা হয়তো বা মনে করবা অনেকেই। বাট এখন এই ক্লাসটা করার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে আমরা কীভাবে জিনিসটা সলভ করবো, অ্যাকচুয়ালি কীভাবে পড়বো যাতে করে এইচএসসিতেও তোমাদের বাঁচবে না, আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও তোমাদের বাঁচবে না, এবং ভার্সিটি অ্যাডমিশন টাইমে তোমাকে এক্সট্রা করে আর কিচ্ছু পড়তে হবে না, অযথা তোমাকে কোনো টাইমই নষ্ট করতে হবে না কোচিং টোচিংয়ে দৌড়ায়। আর কোচিংয়ে তুমি যাবা তখন তোমার প্র্যাকটিস হবে এতটুকুই আর কি। আর নতুন কোনো কিছু তোমার শেখার কোনো প্রয়োজনই হবে না তখন। আর তখন নতুন কিছু শেখাও যায় না। সো কোথায় ছিলাম আমরা? আচ্ছা, এটা এটা গেল। এখন এই যে এটা যিনি ট্রান্সলেট করছে আর কি, অ্যাকচুয়ালি ট্রান্সলেশনটা খুবই মিডিওকর লেভেলের রয়েছে। অ্যাকচুয়ালি এভারেজ ট্রান্সলেশন খুব একটা বেশি ভালো হয় নাই। এই যেমন এই বাক্যটার ট্রান্সলেশন খুব বেশি একটা ভালো হয় নাই। বাট স্টিল তোমাদের বইয়ে দিয়ে দিছে, সো তোমরা এটা দেখো আর কি, যে এটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝাইছে যে বাংলাদেশের মানুষ আমাকে, আওয়ামী লীগকে সর্বোচ্চ লেভেলের ভোটটা দিছে আর কি। সো ভোট দেওয়ার ইংলিশ হচ্ছে কাস্ট ভোট, হ্যান ত্যান এইসব জিনিস ইউজ করে নাই উনি। তো এগুলো ইউজ করতে হইতো আরও ভালো হইতো সেন্টেন্সটা। আচ্ছা, যাই হোক, ওরা যেটা করছে, আচ্ছা উই ওয়ার টু সেট, এই যে তোমাদেরকে গতকাল আমি গোয়িং টু এর ব্যবহারটা বলছিলাম গতকাল, মনে আছে না? গতকাল উই আর গোয়িং টু সিট বা উই আর টু সিট। আচ্ছা, গেল। ড্রাফট আ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফস, এই যে আওয়ার সেলফস তো বলছিলাম প্রিফিক্সিভ প্রোনাউন, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে আছে। আর ড্রাফট আ কনস্টিটিউশন, এই যে কনস্টিটিউশন গঠন করা, সংবিধান তৈরি করা, খসড়া সংবিধান প্রণয়ন করা, এই ব্যাপারটা থাকে। আমরা আমরা জাতীয় পরিষদের অধিবেশনে বসবো, আমরা সংবিধান তৈরি করব, ঠিক আছে, এবং আমাদের দেশকে আমরা গড়ে তুলবো, এই জিনিসটা বঙ্গবন্ধু বুঝাইছে সেখানে। আর
এরপরে এরপরে যিনি ট্রান্সলেট করছে আর কি অ্যাকচুয়ালি, এরপরে আরেকটা লাইন ছিল এরকম যে বাংলার মানুষ আজ হচ্ছে রাজনৈতিক মুক্তি চায়, অর্থনৈতিক মুক্তি চায়, এরকম একটা লাইন ছিল। তো ওইটা মেবি হচ্ছে দেয় নাই আর কি আমাদের বইয়ে, লাইনটা মিসিং গেছে। আচ্ছা, পরে এগুলা যা লিখছে যে 23 ট্র্যাজিক ইয়ার্স। তো এই জায়গায় একটা বিষয় দেখো যে 23 বছর, অর্থাৎ 1947 সালের কত তারিখে পাকিস্তান স্বাধীন হয় আর কত তারিখে ভারত স্বাধীন হয় জানো? জানি 14ই আগস্ট যে 14 পাকিস্তান আগস্ট স্বাধীন পাকিস্তান রাইট, 1947 সালের 14ই আগস্ট মঙ্গলবার পাকিস্তান স্বাধীন হয়, আর 1947 সালের 15ই আগস্ট বুধবার ভারত। ভারত স্বাধীন হয় আর কি। আচ্ছা, এখন 47 থেকে 70 পর্যন্ত এই যে 23 বছর, এই 23 বছর মর্মান্তিক বেদনার সাথে বাংলার মানুষ, বাংলার জনগণ তাদের দিন যাপন করছে পাকিস্তানিদের অত্যাচারে, এই বিষয়টাই বোঝাইছে এখানে। এরপর দেখো যে বেঙ্গলিজ হিস্ট্রি অফ দোজ ইয়ার্স ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন, এই ইনফ্লিক্টেড অন এইটা মুখস্থ করবা, প্রিপোজিশনের ইউজ, ইনফ্লিক্টেড অন এইটা মুখস্থ করবা। এই যে বাংলার মানুষের উপর যে অত্যাচার তারা চালাইছিল, এইটা বোঝাইতে যে কাদের উপর, বাংলার মানুষের উপর, ইনফ্লিক্টেড অন, এই টর্চারগুলো ইনফ্লিক্টেড অন বাংলার মানুষ, আমাদের জনগণের উপর। তো এটা মুখস্থ করবা, ইনফ্লিক্ট অন। আচ্ছা, আর এই বানানটা, এই যে অ্যাগনি, এই অ্যাগনি বানানটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট স্পেলিংয়ের জন্য। দেখো এই বানান তুমি দেখছো তোমার টেক্সট বুকে আছে, কিন্তু যদি ওয়াইয়ের জায়গায় আই দেওয়া হয়, তাহলে তোমার দেখলেই এমনিতেই কনফিউশন লাগবে, আরে ওয়াই পড়ছি না আই পড়ছি, কারণ তুমি যদি এক্স্যাক্টলি না দেখো, না মনে রাখো, তাহলে কিন্তু পারবা না তুমি তখন। আর ইভেন এইচএসসির এমসিকিউতেও দিতে পারে এই ধরনের জিনিস, অনেক কিছুই ট্রাই করলে করতে পারে, নতুন নতুন জিনিস সবসময় ট্রাই করা হয়। আর এখন দেখবা তোমরা এইচএসসির প্রশ্নগুলো যদি একটু দেখো, যে এইচএসসি বলো, এসএসসি বলো, 2015, 16, 17, 18, 19, 20, 21, এইদিকে কী হতো, কোয়েশ্চেনগুলো রিপিট করতো, এই বোর্ডের কোয়েশ্চেন ওই বোর্ডে দিত, ওই বোর্ডের কোয়েশ্চেন ওই বোর্ডে দিত। বাট বর্তমান সময় অ্যাকচুয়ালি কী করতেছে, বর্তমান সময় ইংলিশ প্রশ্নে ইভ্যালুয়েশন তারা একটা আনছে, যে নতুনভাবে রেভলিউশন আনছে, যে নতুনভাবে তারা জিনিসগুলোকে সাজাচ্ছে। এবং এখন তোমরা দেখবা যে বিভিন্ন ধরো দেশের মধ্যে বন্যা হইলো, সো বন্যা ইস্যু নিয়ে তারা হচ্ছে একটা রাইট ফ্রম ভার্বস দিতে পারে। তারপর ধরো ঈদুল ফিতর সামনে, ঈদুল ফিতর নিয়ে একটা ফিল ইন দ্য ব্লাঙ্কস দিতে পারে তোমাদেরকে। তারপর ধরো পয়লা বৈশাখ ক্রস করে গেছে, তো এই পয়লা বৈশাখ নিয়ে হচ্ছে তোমাদেরকে উইথ ক্লু বা উইদাউট ক্লু অথবা প্রিপোজিশন একটা ব্যবহার দিতে পারে। সো এই টাইপের জিনিসগুলো এখন দেওয়ার চেষ্টা করতেছে, মানে নিজেদেরকে যতটা আপগ্রেড করা যায়, সো দ্যাট দেশের এডুকেশন সিস্টেমও আপগ্রেড হবে। এই জিনিসটা ট্রাই করতেছে এখন, এটা অবশ্য ভালো উদ্যোগ একদিক দিয়ে। আর এই জন্য তোমাদেরকে অ্যাক্টিভলি পড়াশোনা করতে হবে, স্মার্টলি পড়াশোনা করতে হবে। তো অ্যাগনি জিনিসটা গেল, স্পেলিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই যে মর্মবেদনা, অ্যাগনি বলতে আসলে মর্মবেদনা বা নিদারুণ যন্ত্রণা, এইসব জিনিসকে বোঝায়। আচ্ছা, উই হ্যাভ রিপিটেডলি মেড হাইওয়েজ রেড উইথ দেয়ার ব্লাড, এসব তো ওগুলাই বুঝাইছে। 1952 সালে রক্ত দিয়েছি, 54 নির্বাচনে আমরা জিতেছি, বাট আমরা তারপরেও কিন্তু গভর্নমেন্ট গঠন করতে পারি নাই। আচ্ছা, আইয়ুব খান মার্শাল লটা জারি করলো টু এনস্লেভ আস। এখন হচ্ছে যে এই যে এনস্লেভ আস মানে আমাদেরকে একদম গোলাম করে রাখার জন্য, তো এনস্লেভের নাউন ফর্মটা মনে রাখবা, এনস্লেভের নাউন ফর্মটা ভর্তি পরীক্ষায় দিতে পারে। এর নাউন ফর্মটা হচ্ছে MENT, মেন্ট। এনস্লেভমেন্ট হচ্ছে নাউন, MENT যুক্ত হবে সাথে। ঠিক আছে, তাহলে মনে রাখিও এটা। আচ্ছা, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। আর এইখানে বঙ্গবন্ধু প্যাসেজটা পড়ার পাশাপাশি দেখো, তোমাকে এই ফরের জায়গায়ও ড্যাশ দিয়ে দিতে পারে, দিয়ে তোমাকে বলতে পারে যে এটা কি ফর হবে নাকি সিন্স হবে বা ফ্রম হবে নাকি কি হবে আর কি, অনেক কিছু দিতে পারে অপশনে। সো একটু টেকনিক খাটায় পড়ার চেষ্টা করবা, যে 10 বছর যাবত, 10 বছর ধরে আমাদেরকে আসলে দাস করে রাখছে, গোলাম করে রাখছে। তো এটা মার্শাল ল। আচ্ছা, 1966 সালে আমরা 6 দফা দাবি উপস্থাপন করি। এই যে আমাদের 6 পয়েন্ট মুভমেন্ট। তো 6 দফা দাবি ইংলিশ হচ্ছে 6 পয়েন্ট মুভমেন্ট, মনে রাখতে হবে। আচ্ছা, আওয়ার বয়েজ ওয়ার শট ডেড অন
জুন গেল, সমস্যা নাই। আচ্ছা, আইয়ুব খানের পতন হলে যে ফেল ফ্রম পাওয়ার, ফেল ফ্রম পাওয়ার, আবারও প্রিপোজিশন মনে রাখতে হবে, ফেল ফ্রম পাওয়ার মানে ক্ষমতা থেকে চ্যুত হওয়া, ক্ষমতাচ্যুত হওয়া, ফেল ফ্রম পাওয়ার। আমি স্পেসিফিক্যালি যেগুলো মার্ক করে দিব তোমাদেরকে এগুলা, হ্যাঁ, ক্ষমতা থেকে আর কি পতন হওয়া, চ্যুত হওয়া, সরে যাওয়া, এগুলো সবগুলি ফেল ফ্রম। আচ্ছা, এরপর হচ্ছে ইয়াহিয়া খান আসে। ওকে, এই দেখো এইখানে একটা দারুণ ন্যারেশনের একটা প্রয়োগ ঘটছে। হি ডিক্লেয়ার দ্যাট হি উড, আচ্ছা এই লাইনটার মিনিংটা বলতে পারবা? হি ডিক্লেয়ার দ্যাট হি উড গিভ আস আ কনস্টিটিউশন অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি। এই লাইনটার মিনিং মানে, মিনিং বলতে কি এক্স্যাক্টলি মিনিং হইতে হয় এমন না, এখানে মিনিং বলতে বোঝায় হচ্ছে তুমি ভাবার থেকেই বুঝছো আর কি, সো সেটাই বলো যে ঘোষণা করেছিল যে তিনি বললেন যে সে দিবে হুম আমাদেরকে সে কনস্টিটিউশন, আবার সম্প্রদায় এবং এবং রেস্টোর ডেমোক্রেসি, মানে হুম গণতন্ত্র, কিসের গণতন্ত্র? ফিরিয়ে দেবে। দেবেন, তিনি আমাদের গণতন্ত্র ফিরিয়ে দেবেন। আচ্ছা, এইটা দিয়ে আমরা একটা, সম্প্রদায় এবং গণতন্ত্র দিবে। এইটা দিয়ে আমরা একটা জিনিস ট্রাই করবো। আমি তোমাদেরকে একটা এডমিশনের একটা এমসিকিউ দিতেছি আর কি, এই ধরনের। তোমাদের ঠিক আছে, মিনিং ঠিক আছে, তোমরা বুঝছো, সিটিআরএল প্লাস সি। ওকে, সো আচ্ছা এখানে লিখি, এখানে লিখলেই হয়। আচ্ছা, আমি তোমাদেরকে এডমিশনের একটা এমনিতে এমসিকিউ একটু দেখায় দিই এইটা দিয়া। কারণ কি, আমি যখন তোমাদেরকে নেক্সটে পড়াবো, যখন নিয়ম বিভিন্ন জিনিস পড়াবো, তখন তোমরা বুঝতে পারবা সব কিছু আস্তে ধীরে। সো এইখানে আমি ড্যাশ দিব হচ্ছে এই জায়গায়। এখন দেখো এখানে আমি অপশন দিব হচ্ছে যদিও অপশনটা খুব একটা ভালো হবে না কারণ দ্রুত বানাচ্ছি। তারপরে হচ্ছে ঠিক দেন। উইল গিভ, সি নাম্বার হচ্ছে would give it. এমনি হচ্ছে এটা বানিয়ে দিলাম তোমাদেরকে, এমনি বোঝার জন্য, বোঝার সুবিধার্থে তোমাদেরকে বোঝার সুবিধার্থে বানিয়ে দিলাম। সো এখন দেখো ব্যাপারটা যে এই এই জিনিসটাই, এটা হচ্ছে কি ন্যারেশনে তোমরা পড়ছো না যে রিপোর্টেড স্পিচে যেটা বলা থাকে ইনভার্টেড কমার ভিতরে, এবং রিপোর্টিং ভার্বটা থাকে, এইটা একটা, এটা কি এই লাইনটা কি ইনডিরেক্ট স্পিচ নাকি এটা ডিরেক্ট স্পিচ বলতে পারবা? এবং না, এইটা 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 হচ্ছে, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে তখন ওটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। হ্যাঁ, এইখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটা তোমরা রাইট ফর্ম ভার্বস করার সময় পাবা, এবং তোমাদেরকে যখন বিগত বছরের কোশ্চেন সলভ করাবো তখনও তোমরা পাবা ওই জিনিসগুলা। তো ওই বিষয়টা আমরা আসতেছি আস্তে আস্তে। এখন মেইন জিনিসটা দেখো যে তিনি ঘোষণা দিয়েছিলেন ভবিষ্যতে করবেন, ঠিক আছে? সো এইটাকে আমরা যদি হচ্ছে ডিরেক্ট স্পিচ করি, তার মানে হচ্ছে এখানে বলা আছে আই উইল গিভ ইউ এ কনস্টিটিউশন বা এরকম, আই উইল গিভ ইউ আছে, কিন্তু ওইটাই যখন এখানে দেখো রিপোর্টিং ভার্বটা আছে পাস্টে, এখন ন্যারেশন নিয়ম কি জানো তোমরা, যে হচ্ছে এই পাশে উইল টুইল থাকলে তাহলে উড বসে, উড প্লাস V1 বসে, পড়ছো না তোমরা ন্যারেশন ক্লাস 10-এ? ওই জিনিসটাই সেম, দেখো ওই জিনিসটাই সেম তোমাদের এইচএসসির, তোমাদের এইচএসসি রাইট ফর্ম ভার্বসও সেম জিনিসটাই দিবে মানে দিবে। এখন তোমাকে জাস্ট একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই এমসিকিউটা দিবে। অথচ অনেক মানুষ আছে যারা হচ্ছে গেপ দাগায় দিবে, অনেক মানুষ আছে যারা হচ্ছে এখানে গেপ দাগায় দিবে, কিন্তু গেপটা কিন্তু ভুল। দেখবে এই পাশে পাঁচটা আছে, এই পাশে 5 টাকা দেবে। সো তোমাদেরকে টেকনিক্যালি চিন্তা করতে হবে। আমি এমনিতে তোমাদেরকে দেখায় দিলাম যে
এরকমভাবে আমি জিনিসগুলো তোমাদেরকে করাবো, সো দ্যাট তোমাদের একটা প্রশ্ন বাদ যাবে না সলভ করার সময়। ওকে, সো আচ্ছা, প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করে গেল। এই যে নট অনলি বাট অলসো এর প্রয়োগটা একটু দেখে নিবা তোমরা। নট অনলি আর হচ্ছে এই যে বাট অলসো, নট অনলি থাকলে অবশ্যই বাট অলসো বসাইতে হবে বাক্যে। এটা গেল অ্যাজ দ্য লিডার। আচ্ছা, এই অ্যাজটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবা? অ্যাজটা কোন পার্টস অফ স্পিচ? কোন অ্যাজটা হচ্ছে কনজাংশন? অ্যাজটা হচ্ছে প্রিপোজিশন। এখানে অ্যাজটা হচ্ছে প্রিপোজিশন। এখানে অ্যাজটা হচ্ছে হ্যাঁ, অ্যাজ মূলত হচ্ছে কনজাংশন। বাট অ্যাজ এর মিনিংটা যখন হচ্ছে মতো বা হিসেবে এরকম মিনিং দেয় বাক্যে, যেমন ধরো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি হু হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান। তার মানে কি, অ্যাজ দ্য লিডার, নেতা হিসেবে নেতা হিসেবে একটা পার্টির নেতা হিসেবে, যেই পার্টিটা পাকিস্তানের মেজরিটি, যেই পার্টিটার আওয়ামী লীগের মেজরিটি ছিল, যেই পার্টিটা সংখ্যাগরিষ্ঠ ছিল। সো অ্যাজের মিনিংটা কি, মত বা হিসেবে আছে। আর অ্যাজ তখনই হচ্ছে কনজাংশন যখন অ্যাজের পরে একটা ক্লোজ হয় আর কি। হ্যাঁ, এখানেও ক্লোজ আছে, অনেক কিছু আছে, কিন্তু এইখানে অনেকগুলো জিনিসই ব্রেকডাউন আছে। সো এটা নিয়ে বলতে গেলে অনেকক্ষণ বলা লাগবে। তো এখানে মনে রাখতে হবে যে অ্যাজের পরে যে ডিরেক্ট কোনো ওইরকম ক্লোজ দেওয়া নাই এখানে, এটা একটা জাস্ট অ্যাজ দ্য লিডার আছে। তো তোমাকে এইভাবে বুঝতে হবে যে নেতা হিসেবে। বাকিটা আমরা পরে বুঝাবো, যখন এ টু জেড করাবো তখন বুঝাবো আর কি সব কিছু। জাস্ট গ্লিমসটা তোমাদেরকে দিয়ে রাখলাম যে অ্যাজ দ্য লিডার মানে নেতা হিসেবে, আওয়ামী লীগের নেতা হিসেবে যে পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে পাকিস্তানে। আচ্ছা, এই যে লাইনটা আছে না, এই যে আই হ্যাড টু, আচ্ছা কই গেল, সরি, I said to him, you must hold the session of the assembly, the National Assembly on 15th of February. So এইটা ডিরেক্ট স্পিচ নাকি ইনডিরেক্ট স্পিচ? আচ্ছা, ডিরেক্ট স্পিচ, রাইট। আচ্ছা, এখন এইটা দিয়েই তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যারেশনের প্রশ্ন দিতে পারে না, যে চেঞ্জ ইট ইনটু অ্যান ইনডিরেক্ট স্পিচ দিতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিলে কি আসলে অন্যায় হবে না? কারণ তোমার টেক্সট বুকে তো ছিল, তাই না? তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এইটার ইনডিরেক্ট স্পিচটা কি হবে? জাস্ট এমনি মুখে বলো, তাই হবে। Said him that you he must hold the session of the National Assembly on আচ্ছা he must hold আচ্ছা the session of National Assembly on 15 February. আচ্ছা, মাস্ট থাকলে ন্যারেশনে কি হয়? মাস্ট থাকলে অবশ্যই এখানে হ্যাড টু বসাইতে হবে। হ্যাঁ, হ্যাড টু বসাইতে হবে। তাহলে ইউ হ্যাড টু হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। ইউ হ্যাড টু হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। ঠিক আছে? আচ্ছা, যে লিসেন টু মি, হি ডিড নট লিসেন টু মি, তিনি আমার কথা শুনেননি, ভুট্টো সাহেবের কথা শুনেছিলেন। হি লিসেন টু, তাহলে আমরা যে শোনা, কারো কথা শোনা না শোনা অর্থে কি করব আমরা, যে লিসেন টু মি, লিসেন টু হিম। ঠিক আছে, প্রিপোজিশন, এই যে প্রিপোজিশনটা মনে রাখতে হবে, লিসেন টু গেল। এই দেখো আবারও আসছে ন্যারেশনের প্রয়োগ। এখন তুমি দেখতেছো এইখানে যে এইটা তো হচ্ছে পাস্টে আছে, তাহলে তো আমরা জানি যে আরে হ্যাঁ, এবং এটা কিন্তু রাইট যে এইখানে পাস্টে থাকলে এই পাশে পাস্ট পারফেক্ট হয় আর কি, পাস্ট পারফেক্ট হয়, ওই নিয়মও আমি তোমাদেরকে করাবো, রাইট। কিন্তু এইখানে যেহেতু ভবিষ্যতে মিটিংটা হবে, মানে অতীতে কথাটা বলছে এবং ওই অতীতের ভবিষ্যতে জিনিসটা ঘটবে, ঠিক আছে? এই জন্য কিন্তু এই দেখো আবারও দ্য মিটিং উড টেক প্লেস, তার মানে উইল টেক প্লেস ছিল, মানে তিনি বলেছিলেন। হ্যাঁ, সো এই যে ন্যারেশনের ব্যাপারটা, এই নিয়মটা দিয়ে হচ্ছে রাইট ফর্ম ভার্বসের নিয়ম আসে কিন্তু, এবং এইচএসসিতে এইখান থেকে রাইট ফর্ম ভার্বসের নিয়ম থাকে। সো আমি তোমাদেরকে ওই জিনিসটা কমপ্লিটলি করাই দিব যখন করাবো। ওকে, সো এখন জাস্ট তোমাদেরকে আইডিয়াটা দিয়ে রাখলাম যাতে মনে পড়ে তখন। তার মানে কি, তিনি বলেছিলেন যে
মিটিংটা হবে মার্চের ফার্স্ট উইকে, মার্চের প্রথম সপ্তাহে মিটিংটা হবে। তার মানে দেখো অতীতকালে তিনি বলছিলেন যে হবে, মানে ঘটনাটা অতীতেই ঘটবে, সব কিছুই ঠিক আছে, মানে এরকম আর কি, কিন্তু হয় নাই জিনিসটা। আচ্ছা, এখন এইখানে আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যারি আউট। আচ্ছা, এই ক্যারি আউটটা জাস্ট একটু দেখে রাখবা। এই যে কার্সর দেখতে পাচ্ছ না, I said we would carry out our discussions in the assembly. Carry outটা একটু দেখে রাখবা, carry out our discussions in the assembly. As a came up with, if anyone came up with an offer that was just, যেটা ন্যায়সঙ্গত, কেউ যদি একটা কথা বলে সেটা যদি ন্যায়সঙ্গত হয় আমরা সেটাকে গুরুত্ব দিব। আমরা মেজরিটি হলেও, আমরা মেজরিটিতে থাকলেও, আমরা সংখ্যাগরিষ্ঠ হলেও আমরা সেই মতামতকে দাম দিব যদি সেটা ন্যায়সঙ্গত হয়, যদি সেটা ন্যায়সঙ্গত হয়। সো এখন তোমাদেরকে প্রশ্ন করতে পারে এই জাস্টটা কোন পার্টিসিপেট স্পিচ, এরাও তোমাদেরকে প্রশ্ন করতে পারে। জাস্ট কিন্তু অ্যাডভার্বও হয়, জাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভও হয়, অনেক কিছু হয়। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু টেকনিক্যালি পড়াবো তোমাদেরকে আমি। আর এইটা হচ্ছে আমাদের যেহেতু সূচনা ক্লাস, এই জন্য এইভাবে তোমাদের কাছে দেখা দিয়েছি সব কিছু। এগুলা গেল। এখন ভুট্টো সাহেব এখানে আসলেন, হ্যান ত্যান, ওকে, হি ক্যারিড আউট ডিসকাশনস উইথ আস। আর আরেকটা কথা হচ্ছে যে ডিসকাস যখন ভার্ব হয় তখন কিন্তু তারপরে কোনো প্রিপোজিশন বসে না। ডিসকাস যখন ভার্ব হয় তখন কিন্তু তারপর কোনো প্রিপোজিশন বসে না। এই যে আজকে বলতেছি, সবসময়ের জন্য মনে রাখবা। যেমন ধরো একটা সেন্টেন্স তোমাদেরকে লিখে দিচ্ছি যে আচ্ছা, উই ডিসকাসড দ্য টপিক, এইখানে কোনো প্রিপোজিশন বসবে না, এখানে অ্যাবাউট হবে না, অন্য কিছু না। ডিসকাস যখন ভার্ব হয় তারপর কোনো প্রিপোজিশন বসে না, নো প্রিপোজিশন, মনে রাখতে হবে, নো প্রিপোজিশন মনে রাখতে হবে তোমাদেরকে। ডিসকাস যখন ভার্ব হয় তারপর কোনো প্রিপোজিশন বসে না, মনে রাখতে হবে। বাট নাউন হলে বসতে পারে, অন্য কিছু হলে বসতে পারে, নাউন হলে বসতে পারে, সেটা আলাদা হিসাব। আচ্ছা, বাট ভার্ব হলে কখনোই বসবে না, বসালে ভুল। এই যে এইখানে আবার ন্যারেশন ওই নিয়মটা ঘটছে যে হি হ্যাড সেড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশনস হ্যাড নট বিন শাট অ্যান্ড দ্যাট দেয়ার উড বি ফার্দার নেগোসিয়েশনস। সো এইখানে আবার ঘটছে যে হচ্ছে যে পাস্টে আছে আর এই পাশে পাস্ট পারফেক্ট আছে। সো এই জিনিসগুলো তোমাদেরকে টেকনিক্যালি পরবর্তীতে করাবো আমি। আই দেন হ্যাড টকস উইথ আদার লিডার্স। আচ্ছা আচ্ছা, এই যে কাম অ্যান্ড সিট উইথ আস, কাম অ্যান্ড সিট উইথ আস, এটা কোন সেন্টেন্স? এটা কোন সেন্টেন্স? এটা কি? ইম্পারেটিভ। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট। লেটস ক্রিয়েট আ কনস্টিটিউশন ফর আওয়ারসেলফস থ্রু ডিসকাশনস। আলোচনার মাধ্যমে আমরা একটা কনস্টিটিউশন তৈরি করি। ভুট্টো ডিক্লেয়ার দ্যাট। আচ্ছা, এই যে স্লাটার হাউস, স্লাটার হাউস, এই স্লাটার হাউসের বানানটা মনে রাখবা সবাই। স্লাটার হাউসের বানানটা সবাই মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বানান। কসাইখানায় পরিণত হবে, তাই না? স্লাটার হাউস, কসাইখানা। তাহলে SLAUGHTER, স্লাটার হাউস, স্লাটার হাউস। আচ্ছা আচ্ছা, আর এই যে বানান দুটো আছে না, যে পেশাওয়ার আর হচ্ছে করাচি, সো এই বানান দুটো একটু জাস্ট দেখে রাখিও। কারণ কি, টেকনিক্যালি প্রশ্ন করে তো এখন। সো ইভেন তোমারও বিভিন্ন সময় লিখতে হতে পারে। যেমন ধরো তুমি এইচএসসি যে তোমার হচ্ছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন আছে, ওইখানে তোমার লিখতে হতে পারে। এখন ধরো তোমার হাতে লাস্টের দিকে টাইম নাই, কিন্তু তোমাকে লিখতে হচ্ছেই। এখন তোমার তো আর ওই যে প্যাসেজের মধ্যে কি বানান দেওয়া আছে খোঁজার কোনো টাইম নেই, এখন বোঝো নাই। বাট তোমার যদি লিখতেই হয় তখন তোমার নিজের মনে থাকলে এটা লিখতেও সুবিধা হবে। এবং এটা তোমার হচ্ছে স্পেলিংয়ে যে কোনো সময় দিতে পারে, মানে যে কোনো ভার্সিটি যে কোনো সময় স্পেলিংয়ে দিতে পারে। এই যে পেশাওয়ার আর হচ্ছে করাচি বানান দুইটা মনে রাখবা। আমরা যেভাবে পড়বো, আমি জাস্ট টার্গেট করতেছি যে হচ্ছে ভার্সিটির যেন 15টা, ঢাবির 15টা কোশ্চেন যেন কমন পড়ে আর কি, হুবহু।
আমাদের টার্গেট হবে আর কি এরকম। আর কমন না পড়লেও ধরো ওই ধরনের দিবে একদম, মানে একদম ওই ধরনের দিবে, সো দ্যাট তোমরা মানে কোনো কনফিউশনে পড়বা না, তোমরা ইজিলি জায়গায় আসতে পারবে এমসিগুলা। আর রিসেন্টলি একটা কথা বলি যে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, বাংলাদেশে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন কখনোই ফাঁস হয় না, প্রশ্নগুলো যথেষ্ট নির্ভুল হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খাতাগুলো যথাযোগ্য মূল্যায়ন করা হয়। এমসিকিউ বলো, রিটেন বলো, হ্যাঁ মানে একদম সব কিছু খুবই নিখুঁতভাবে মূল্যায়ন করা হয়। বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলো, যেমন রিসেন্টলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা কি বলবো আর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে একটা ক্লেম বাইর হয়েছে যে হচ্ছে এই বছরের যারা ভর্তি পরীক্ষা দিছে, যে গতকাল যে রেজাল্টটা হলো, সো এদের মধ্যে এদের মার্ক নাকি ভুল দিছে, অর্থাৎ দুর্নীতির অনেক অভিযোগ শোনা যাচ্ছে এবং অনেক স্টুডেন্ট বলতেছে যে আমি 60+ মার্ক পাবো, বাট আমার মার্ক আসছে 40, কেউ কেউ পাসই করেনি, এরকম সিচুয়েশন হয়েছে। সো এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো চ্যালেঞ্জ করারও সিস্টেম রাখে নাই। আমার মনে হয় হচ্ছে যে যদি চ্যালেঞ্জ করার একটা সিস্টেম রাখে তাহলে হচ্ছে এই যে যারা বলতেছে যে ওদের মার্ক বেশি হবে আরও বা কম হবে, এই জিনিসটা একদম মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি সত্য হয়ে থাকে বা ওদের যদি সততা থাকে, সাহস থাকে এটা দেখানোর, তাহলে হচ্ছে ওদের এটা দেখানো উচিত। আর ওদের মধ্যে যদি হচ্ছে গন্ডগোল থাকে, দুর্নীতি থাকে, টাকা নিয়ে স্টুডেন্ট ভর্তি করানো থাকে, তাহলে তো ওরা ডেফিনেটলি হচ্ছে কথাই বলবে না, এখানে চুপ থাকবে আর কি এই ইস্যুতে। সো ইট ডিপেন্ডস অন দেম, দেখা যাক আর কি শেষ পর্যন্ত কি হয়। বাট এটা একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই নিন্দনীয় একটা কাজ। বাট মনে রাখবা, বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে কোনো প্রশ্ন আউট হবে না, যেখানে কোনো জালিয়াতি হবে না, এখানকার খাতাগুলো একদম নির্ভুলভাবে কাটা হবে, দেখা হবে, মূল্যায়ন করা হবে। সো এই জন্য এই জায়গায় ভর্তি পরীক্ষাটা তোমার একদম একুরেটলি দেওয়া উচিত। এই রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, এদের বিভিন্ন দুর্নীতি সবসময় শোনা যায়। গত বছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি শোনা গেছে, যে টাকা নিয়ে ভর্তি করাইছে, অমুক হ্যান ত্যান, আরও অনেক কিছু আছে ভেতরের কাহিনী, এগুলো না বললাম। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আবারও শুরু হইলো, এটা কিছুদিন আগে ছিল, এই ধরনের নিউজ কিছুদিন আগে ছিল, এই যে আবারও বাইর হইলো আর কি, আসলো। এখন বাকিটা দেখা যাক যে এরপরে আসলে কী কী কাহিনী হয়। সো যাই হোক, তো এরপর আমাদের টপিকটা হচ্ছে, বাট সাডেনলি হঠাৎ করে মার্চের 1 তারিখে হচ্ছে এটা পিছিয়ে দেওয়া হয়, পোস্টপন করা হয়, হইলো। ওকে, আচ্ছা, ইন হিজ ক্যাপাসিটি এ দেখো যে আবারও আই উড বি অ্যাটেন্ডিং ইট, মানে আমরা এটাতে অ্যাটেন্ড করব, ঠিক আছে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসে, কিন্তু ওই যে উইল বি অ্যাটেন্ডিং ছিল না, উইল বি অ্যাটেন্ডিংয়ের জায়গায় ওই যে উডটা দিয়ে দিচ্ছে, উড বি অ্যাটেন্ডিং, এই হচ্ছে টেকনিক। আচ্ছা, 35 মেম্বার্স অফ দি অ্যাসেম্বলি কেম ফ্রম, আচ্ছা এগুলো গেল। এই যে অল অফ আ সাডেন হঠাৎ করে, আচ্ছা এই যে দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশনের জন্য এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, খুব ভালো করে মার্ক করবা। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্ক্যামের কথা বললাম, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রশ্ন 2017-18 সালের দিকে দিছিল আর কি। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য রিক্সা পুলার, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্টের ব্লেমটা রিক্সা পুলারের উপরে দেওয়া হয়। সো এইটা বোঝায় একটা এমসিকিউ ওরা দিছিল অবশ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো তোমাদেরকে মনে রাখতে হবে যে পুট অন দ্য ব্লেম ওয়াজ পুট অন, তাহলে ব্লেম কী হয়, পুট অন হয় পিপলের উপর, কোন পিপল, এই যে বেঙ্গলের পিপলের উপর, বাংলার জনগণের উপর, বাংলার জনগণকে এই ব্লেমটা দেওয়া হয়। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, এই যে পয়েন্টেড অ্যাট মি, আমার দিকে তাক করা হয়, আমার দিকে আঙুল তোলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেছিলেন। বাঙালিদের উপর আমাদের ব্লেম মানে, তো এই যে এটা মনে রাখবা তাহলে, ব্লেম পুট অন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা খুবই সুন্দরভাবে মনে রাখবা, সবাই মনে রাখার চেষ্টা করবা। অন, আর দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, এই করানো জিনিস হচ্ছে ভুল করলে খুবই খারাপ লাগে, এবং এগুলো পরীক্ষায় আসে কিন্তু বারবারই। এই যে প্রোরোগড, আচ্ছা স্থগিত করা হয় সেশন, এই যে প্রোরোগড, আচ্ছা গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে সেন্টেন্সটা আছে না, যে অবজার্ভ, এই পর্যন্ত, এইটা কোন সেন্টেন্স হবে যদি আমি এখান থেকে এই পর্যন্ত আন্ডারলাইন করি আর কি, যে উপরের টুক না, অর্থাৎ আমার আচ্ছা এই যে অবজার্ভ
জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিসফুলি, এটা হচ্ছে কোন সেন্টেন্স? হ্যাঁ, এটা হচ্ছে ডেফিনেটলি ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট। এটা হচ্ছে ডেফিনেটলি ইম্পারেটিভ সেন্টেন্স, একদমই রাইট। এখন যদি বলা হয় এটাকে সিম্পল সেন্টেন্স নাকি এটা কমপ্লেক্স সেন্টেন্স নাকি এটা কম্পাউন্ড সেন্টেন্স, তখন কি বলবা? Simple. Simple sentence. দেখো তোমাদের কাছে মনে হইতে পারে যে এইখানে আসলে একটা সাবজেক্ট আছে বা এরকম আছে। এখন ব্যাপার হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে একটা ইউ হচ্ছে অমিটেড থাকে, একটা ইউ হচ্ছে অমিটেড থাকে, মানে ইউ অবজার্ভ, তুমি অবজার্ভ করো আসো এখানে, হ্যাঁ হাইড থাকে, হাইডের একটু অ্যাডভান্সড ইংলিশ হচ্ছে অমিটেড থাকা আর কি। সো এই যে ব্যাপারটা, এখন দেখো শাট ডাউন অল দ্য, আচ্ছা অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, এই যে এখানে একটা দ্যাট আছে, এই জেনারেল স্ট্রাইকের পর একটা দ্যাট আছে, এটা উজ্জ অবস্থায় আছে, এটা অমিটেড বা হচ্ছে হাইড আছে, এটাই বলো। তার মানে কি যে অবজার্ভ করো জেনারেল স্ট্রাইক, এই সাধারণ ধর্মঘটটা অবজার্ভ করো, পর্যবেক্ষণ করো সাধারণ ধর্মঘটটা, যেটা 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 আমরা শান্তিপূর্ণভাবে ডেকেছি। আসুন এখানে আসুন এবং পর্যবেক্ষণ করুন সাধারণ ধর্মঘটটা, যেটা আমরা শান্তিপূর্ণভাবে ডেকেছি, শান্তিপূর্ণভাবে, ঠিক আছে। সো এই জেনারেল স্ট্রাইককে মডিফাই করতেছে হচ্ছে দ্যাট উই হ্যাভ কল্ড পিসফুলি, এবং এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে এই অবজার্ভ, এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর হচ্ছে যে এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে যে এইটা আবার কোন ক্লোজ আর কি, এটা কি নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্ব ক্লোজ। সো এগুলো পরবর্তীতে বোঝাবো তোমাদেরকে, আস্তে ধীরে বোঝাবো, সমস্যা নাই, আজকের ওইসব বিষয় না বললি। এরপর দেখো এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যে শাট ডাউন অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। এই যে ফার্ম ডিটারমিনেশন, এর সাথে একটা ওয়ার্ড মনে রাখবা, সেটা হচ্ছে যে ইন্টেন্স ডিটারমিনেশন, ফার্ম ডিটারমিনেশন বা ইন্টেন্স ডিটারমিনেশন। এটা একটা তীব্র ইন্টেন্সিভ একটা ব্যাপার স্যাপার, এই জিনিসটা পরীক্ষার মধ্যে দেওয়ার চেষ্টা করে আর কি। আমি দেখছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্নে দিছিল, ফার্ম ডিটারমিনেশন দেওয়া এরকম ছিল, অথবা হচ্ছে ইন্টেন্স দেওয়া ছিল, এভাবে দিছিল। সো একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবা, এটা এমনি জাস্ট দেখা দিলাম, পরবর্তীতে এগুলো আবারও করাবো, সো তখন বুঝাই দিব, একটু তীব্রতা বা একটু একটু গাঢ় মিনিং দেয় আর কি। সো এরপর আমাদের হচ্ছে আচ্ছা, এই টকটা কোন পার্টস অফ স্পিচ? আই হ্যাভ হ্যাড আ টক, আই হ্যাভ হ্যাড আ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান, টকটা কোন পার্টস অফ স্পিচ? না, এই টকটা হচ্ছে নাউন। মনে রাখবা ডিটারমিনারের পর একটা সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটা হয় নাউন। ধরো এইখানে যদি আবার খেলতো এমন যে হচ্ছে ইম্পর্টেন্ট, দিয়ে যদি তোমাকে দিত যে এটা একটা নাউন ফ্রেজ হয়ে গেল, দেখো ডিটারমিনার, আর্টিকেল বা ডিটারমিনারগুলা, এরপর অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন মিলে একটা নাউন ফ্রেজ গঠিত হয় আর কি। এগুলো তোমাদেরকে করাবো আমি, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ কোনটা কীভাবে গঠিত হয়, প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা অ্যাকচুয়ালি, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাবো আর কি। আমরা আগে কমপ্লিটিং দ্য সেন্টেন্স করবো, তারপর ওই স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস করায় তারপর তোমাদের একদম গ্রামারের বেসিক থেকে শুরু করব। সো আচ্ছা, এরপর এই জিনিসটা মনে রাখবা, জাস্ট আমি দেখা দিলাম এমনিতে, আই হ্যাড এগ্রি টু অ্যাটেন্ড, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ভিউ গেল। আচ্ছা, আফটার সিটিং আ সিক্রেট মিটিং, এই দেখো আফটার সিটিং আ সিক্রেট মিটিং ফর 5 আওয়ার্স, এই যে ফর 5 আওয়ার্স প্রিপোজিশন আবারও, এবং এটা কিন্তু হচ্ছে ফর এবং সিন্সের যে নিয়মটা আছে ওই নিয়মটা ফলো হয়। এই আবারও দেখো এই যে ব্লেম অন মি, হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, মানে সবগুলা ব্লেম বঙ্গবন্ধুর উপরেই দিছিল, ঠিক আছে। ওরা একটা সিক্রেট মিটিং করছিল এবং সবগুলা ব্লেম বঙ্গবন্ধুর উপরেই দিছিল।
আচ্ছা, এখন একটা এই জিনিসটা মনে রাখতে হবে যে ওয়েদার। আচ্ছা, সবাই তো নাটক টাটক দেখো, তো একটা জিনিস দেখছিল হয়তো বা মানে ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয়েছিল শামীম হাসান সরকারের, যে হচ্ছে যাবো কি যাবো না, খাবো কি খাবো না, একটা ব্যাপার থাকে না এরকম। একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। সো এরকমই বোঝায় যে ওয়েদার যখন তুমি লাগাবা, ওয়েদার যখন একটা বাক্যে তুমি ইউজ করবা, তখন তোমাকে এই যে অরটা নিয়ে আসতে হবে। এই যে অর, ধরো আমি যদি বলি যে হচ্ছে at the end of the video you are going to decide whether you should buy this phone or not. At the end of the video you are going to decide whether you should buy this phone or not, whether you should eat this mango or not. মানে এরকম আর কি, যে whether we will take our seats in the assembly or not, আমরা কি জাতীয় পরিষদের অধিবেশনে বসবো কি বসবো না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, পড়বো কি পড়বো না। ঠিক আছে, whether I will study or not। বুঝছো ব্যাপারটা? ওয়েদার থাকলে যে অর বসবে কিন্তু, এবং এইটা দিয়ে প্রশ্ন আসছিল, এটা দিয়ে প্রশ্ন আসছিল বিগত বছরে বিশ্ববিদ্যালয়ে। এবছরে এডমিশনের একটা মেয়ে এটা দেখাইলো, দেখার পরে ওকে বুঝাই দিলাম। সো এই জন্য তোমাদেরকে, অর্থাৎ যে জিনিসটা দেখায় ওই জিনিসটা যদি ইম্পর্টেন্ট হয়, আমি সবাইকে ওগুলো দেখাই দিই পরবর্তীতে যারা যারা আসে, যে সকল স্টুডেন্ট। তো তোমাদেরকে ওটা দেখাই দিলাম, মনে রাখবে এই জিনিসটা। ওকে, বঙ্গবন্ধু প্রাইম মিনিস্টার অফিস চায়না, এই স্পেলিংটা খুব গুরুত্বপূর্ণ, পার্সোনেল, এটা পরীক্ষা আসার মতো একটা স্পেলিং। সো অল আর্মি পার্সোনেল। আর এই ব্যারাকটাও দেখবো আর কি, যতগুলো আর্মি আছে আর্মিদেরকে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যারাকে ফিরে যেতে বলছে, আর্মিদের যতগুলো সেনা আছে। ঠিক আছে, সো এটাই বলেছে এই লাইন দ্বারা। আচ্ছা, ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট পিপল হ্যাভ বিন মার্ডার্ড। ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটা বুঝাইছে। আচ্ছা, ওয়েদার আর অরের ব্যাপারটা তো একটু আগে আমি বললাম তোমাদেরকে, ওয়েদার আর অলের ব্যাপারটা তো বললাম। আর এই যে এই পাশাপাশি হচ্ছে এই যে ব্যারাকস, এই ব্যারাকস বানানটাও সবাই মনে রাখবা, পার্সোনেল আর হচ্ছে ব্যারাক, এই বানান দুটো সবাই মনে রাখবা, BARRACKS, ব্যারাকস। ভাইয়া পার্সোনাল মানে কি? পার্সোনেলের এক্স্যাক্ট বাংলা মিনিং তো হয় না। তোমার পার্সোনেল মানে বোঝাচ্ছে হচ্ছে যে আর্মিদের, এই সব আর্মিদের যতগুলো সেনার দল আছে সবগুলাকে হচ্ছে যে ব্যারাকে ফিরে যেতে হবে। অর্থাৎ তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলা ভাষায় শব্দ আছে হচ্ছে অনলি 7 থেকে 10 হাজারের মতন শব্দ, এর মধ্যে 6,500-এরও বেশি শব্দ হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত, আর হিন্দি ভাষা প্লাস হচ্ছে অর্থাৎ প্রৌঢ় অপভ্রংশ থেকে শুরু করে এই যে যতগুলো বাংলা ভাষার স্তর আছে, মানে বেশ কিছু ভাষার গ্যাপ আছে। সো এমন না যে বাংলা ভাষায় সবগুলো ওয়ার্ড আছে, লাইক এমন অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেখানে 60,000, 70,000, 80,000 ওয়ার্ড কাজ করে। আর এটা কি, এটা একটা নাউন, যেহেতু পার্সোনালটা কি অবশ্যই এটা নাউন, অল আর্মি পার্সোনেল। সো মনে রাখবা নাউনগুলোকে বলা হয় হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড এগুলোর। এবং এটাও মনে রাখবা যে তোমাদের একটা ভুল কনসেপ্ট বলি, যেটা তোমাদের একদমই ভুল কনসেপ্ট, যেটা তোমরা ভাবো বা করো, যে তোমাদেরকে মনে হয় এক্স্যাক্টলি সবগুলো ওয়ার্ডের মিনিং জানতে হবে, মানে এটার বাংলা মানে কি, ওটার বাংলা মানে কি, এমন না ব্যাপারটা। এই বাংলা মানে তোমার কোনো পরীক্ষাতেই কোনো দিনও জিজ্ঞেস করবে না। তুমি দেখো তো তোমার HSC পরীক্ষায় কি কোনো বাংলা মানে জিজ্ঞেস করে বা আছে? একটা তো তুমি পাবা না। তারপর তুমি দেখো এডমিশন টেস্টে কোনো দিনও জিজ্ঞেস করছে যে ইট মানে কি, খাওয়া নাকি যাওয়া, এটাই কখনো জিজ্ঞেস করে? কখনোই করবে না জিজ্ঞেস। তোমাকে করবে কি, তোমাকে করবে হচ্ছে যে ফিড মানে খাওয়ানো, মেক সামওয়ান ইট মানেও কাউকে খাওয়ানো। তো এই যে ইংলিশ টু ইংলিশ জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। অ্যান্ড কন্টেন্ট ওয়ার্ডগুলো কি এগুলো তোমাদেরকে পরবর্তীতে আর আমি বুঝাবো আর কি বিস্তারিত। সো বাংলা মিনিং বলতে কি, বাংলা মিনিংটা তোমরা বুঝবা হচ্ছে অ্যাকচুয়ালি যে এইটা দ্বারা তোমরা কী বুঝছো বা এটা দিয়ে তোমরা কী বুঝছো। আর এক্স্যাক্টলি যখন তুমি ডাইরেক্ট মুখস্থ করতে যাবা, যেমন আমি তোমাদেরকে একটু পরেই কিছু জিনিস করাবো, যে মানে বাংলা মিনিং মুখস্থ করে খুব একটা তুমি লাভ করতে পারবা না যদি না তুমি জিনিসটা বুঝতে না পারো। যেমন ধরো একটা অ্যাডভান্সড বাংলা ওয়ার্ড আছে হচ্ছে কঞ্জুস, তানজিন তিশার ফারহান, মুশফিকার ফারহান একটা নাটক দেখবা, নাটক আছে হচ্ছে কঞ্জুস নাম। ঠিক আছে, তো এই কঞ্জুস মানে কি, এই নাটকের কাহিনী বোঝাইছে যে ফারহান অনেক কিপটা একটা ব্যক্তি, একটা কৃপণ একদম ব্যক্তি, মানে সর্বোচ্চ লেভেলের কৃপণ। তাহলে দেখো একটা কথা, যে নাটকটা দেখার আগে কয়জন জানতো যে কঞ্জুস মানে হচ্ছে যে মানে এত কৃপণ ব্যক্তি সম্পর্কে একটা নাটক হবে, জিনিসটা মানে অন্য কিছু হতে হইতে পারতো না, যে কঞ্জুস মানে হচ্ছে মুচি চাষা বা অন্য কিছু, যে কোনো কিছু কিন্তু হইতে পারতো। বাট
এর মানে কি দেখো, বেসিক ইংলিশ অ্যান্ড হচ্ছে বেসিক বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজের বেসিকটা শেখা এটা খুবই সহজ ব্যাপার, বাট তুমি যখন এই বেসিক লেভেলটাকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাডভান্স লেভেলে, ওই জিনিসটা টেকস আ লট অফ টাইম, টেকস আ লট অফ ওয়ার্ক। তো এটাই হচ্ছে ব্যাপার যে তোমাকে যখন আমি আবার বলবো যে কঞ্জুস মানে হচ্ছে এই যে যারা একদমই কৃপণ ব্যক্তি, মানে খুবই সেই লেভেলের কৃপণ, তুমি বুঝবা। এখন অনেক ব্যক্তি আছে ধরো ইংল্যান্ড থেকে আসছে, ওরা আবার বুঝবে না যে কৃপণটা আবার কারা, এরা আবার কৃপণ কাদেরকে বলছে। এখন তুমি যখন তাকে বলবা যে আসলে কৃপণ তো তারা যারা হচ্ছে যে এই প্রয়োজনের টাকাটাও খরচ করে না, এরকম বুঝাবা তুমি, তাহলে সে বুঝতে পারবে জিনিসটা। তাও যদি না বুঝে যে আরে ভাই প্রয়োজনের টাকাটা আবার কি, তখন তোমাকে আরও ভেঙে ভেঙে বোঝাইতে হবে। সো ইন ডেপথে যাওয়া, ইন ডিটেলসে যাওয়া। এবং তুমি মনে রাখবা একটা জিনিস তোমাদেরকে বলি, এগুলো নিয়ে আমার অনেক বেশ কিছু গবেষণাও আছে, যে তুমি যখন ছোটো ছিলে একবার ইমাজিন করো তো যে তোমার বাবা মা বা তোমার আশেপাশের লোকজন তোমাকে কীভাবে বাংলা ভাষাটা শিখাইছিল। ইন দ্য সেম ওয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ওইভাবে শেখানো হয়। তুমি একটা ব্রিটিশ লোককে যদি জিজ্ঞেস করো যে তোমার হচ্ছে যে উইথড্র মানে কি, উইথড্র মানে কি, তো ও কিন্তু কখনোই বলবে না যে প্রত্যাহার করা, ও কিন্তু কখনোই বলবে না। ও তোমাকে বলবে কি, ও তোমাকে ইংলিশে জিনিসটা বলবে যে আসলে দিস ইজ হাউ দ্যাট হ্যাপেন্স, দিস ইজ কল্ড উইথড্র অর সামথিং দ্যাট 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 ব্লা ব্লা ব্লা, এইসব জিনিস বলবে আর কি। সো তুমি কিন্তু বুঝবা না। আবার আমি কিন্তু হচ্ছে বুঝবো, বা যে কেউ বুঝবে যারা ইংলিশ নিয়ে কাজ করে ওইভাবে। সো আমি যদি এক্স্যাক্ট মিনিং নাও জানি, তারপরেও বুঝতে পারবো তার কথাটা, কারণ আমার বেসিকটা ওইভাবে তৈরি করা আছে যে আমি ওইটা জিনিস বললে আমি বুঝবো সহজেই, বুঝছো ব্যাপারটা। তারপর দেখো যেমন একটা ওয়ার্ড আছে হচ্ছে প্যারামাউন্ট, তুমি কিন্তু এটা জিনিস জানো। দেখো তুমি এটা জিনিস জানো প্যারামাউন্টের মানে, আমি তোমাদেরকে একটু ফরমেশনও শিখা দিচ্ছি। এই প্যারামাউন্টের মানে তোমরা জানো না এমন কেউ নাই। প্যারামাউন্টের মানে তোমরা জানো না এমন কেউ নাই, হ্যাঁ। বাট তোমরা কি বলতে পারবে প্যারামাউন্টের মিনিং কি? তোমরা কিন্তু জানো। আমি একটু পরে যখন তোমাকে বলবো, তুমি 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 বলবো যে আমি জানি এটা। বাট এখন কিন্তু তোমরা কেউ ওইভাবে বলতে পারবা না, স্বাভাবিক। এখন আমি যদি তোমাদেরকে বলি যে সামথিং দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দি আদার থিংস, সামথিং দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দি আদার থিংস, মানে কোনো জিনিস যেটা আরও অন্যান্য জিনিসের থেকেও বেশি প্রয়োজনীয়, বেশি গুরুত্ব দেওয়ার মতো, সেটাই হচ্ছে প্যারামাউন্ট, তাকে বলা হয় প্যারামাউন্ট। এই প্যারামাউন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এইরকমভাবে হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ডগুলো কাজ করে। আর নাউন ফরমেশনে যেগুলো ওয়ার্ড থাকে, এগুলোর বাংলা প্রতিশব্দ বাংলা একাডেমিক ডিকশনারিতে যেই যে জিনিসগুলো বানানো হয়, ওই জিনিসগুলো অনুযায়ী তুমি দেখতে পারো আর কি, বা মনে রাখতে পারো। এই যে গাইড বইগুলোতে যে বাংলা মিনিংগুলো দেখতেছো তোমরা, এগুলো কি ওরা কীভাবে তৈরি করছে? ওই যে বাংলা ডিকশনারি আছে, বাংলা ডিকশনারিতে ওরা দেখছে যে এই ওয়ার্ডের মিনিংটা আসলে কীভাবে কী করানো যায়, তো ওই হিসেবে তোমাদের কিন্তু গাইডগুলো তৈরি করছে। দিস ইজ হাউ আ ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস ইন ইউর ডে টু ডে লাইফ। সো এটাই ব্যাপারটা হচ্ছে, এটাই এই পার্সোনাল বানানটা সবাই মনে রাখবা। পার্সোনাল বানানটা অ্যাকচুয়ালি কী? এই যে একটা তোমরা অ্যাডভান্সড ওয়ার্ড শিখলে, এটা হচ্ছে ইংলিশের C2 লেভেলের একটা ওয়ার্ড, এই যে প্যারামাউন্ট। তোমরা কিন্তু স্টিল জানোই অবশ্যই এটা। তাহলে কি কোনো জিনিসের থেকে আরও বেশি গুরুত্ব দিয়ে বোঝালে, তাহলে বেশি ইম্পর্টেন্স দিলে, বেশি নেসেসারি, বেশি প্রয়োজন হলে, সেটা হচ্ছে প্যারামাউন্ট। এবং এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যখন পড়াবো তোমাদেরকে। So this is how language works actually. এরপর কোড টোড এগুলো বন্ধ থাকবে, এগুলো বুঝাইছে। আচ্ছা, এই যে এরপর একটা বিষয় আসি, যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে যে কনভার্ট এভরি হাউস ইনটু আ ফোর্ট। ঘরে ঘরে দুর্গ করে তোলো, ঘরে ঘরে দুর্গ করে তোলো। এই যে জিনিসটা বলেছে কনভার্ট, আর এখানে ইনটু, এই যে প্রিপোজিশন ইউজটা মনে রাখতে হবে। কনভার্ট ইনটু আ ফোর্ট, কনভার্ট এভরি হাউস ইনটু আ ফোর্ট। ঘরে ঘরে দুর্গ করে তোলো, এটা বুঝাইছে। আচ্ছা, এই যে কনফ্রন্ট, এই কনফ্রন্টের মানে কি বলো? তোমাদেরকে তো আমি পড়তে দিয়েছিলাম। মানে তোমাকে অ্যাকচুয়াল যে বাংলা মিনিং বলতে হবে বা বাংলা মিনিং কী, এটা আমি হিসাবও করি না, এটা আমি কখনো কোনো স্টুডেন্টকে ওইভাবে জিজ্ঞেসও করি না। তুমি অ্যাকচুয়ালি কনফ্রন্ট দিয়ে কী বুঝছো বা লাইনটা দিয়ে কী বুঝছো, মেইনলি এই জিনিসটা আমি তোমার কাছে শুনবো।
হ্যাঁ বলো। মুখোমুখি হওয়া, কনফ্রন্ট মানে মুখোমুখি হওয়া। আচ্ছা, হ্যাঁ। এই যে ধরো তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট বাংলা মিনিংগুলো করছো, ধরো এটা এক্স্যাক্টলি মিনিংটা আছে ধরো যে ফেস টু ফেস কোনো চ্যালেঞ্জ নেওয়া বা ফেস টু ফেস, মানে এর ভিতরে অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু তুমি চাইলেই যেমন বাংলা মিনিং পড়ে যে কোনো ওয়ার্ড কিন্তু যে কোনো জায়গায় ইউজ করতে পারবা না। এই ওয়ার্ডগুলোকে এইভাবে ইউজ করতে হয়। এবং এর পাশাপাশি একটা করে ইনফরমেশন দিয়ে রাখি তোমাকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম শিফটে এবার দিয়েছিল এই ওয়ার্ডটা কনফ্রন্ট। কনফ্রন্ট মানে হচ্ছে যে সামনাসামনি থেকে মোকাবিলা করা আর কি জিনিসগুলো, হ্যাঁ, সামনাসামনি যুদ্ধে সংঘর্ষে লিপ্ত হওয়া, এইরকম অনেক কিছু কি বোঝায় এটা। তো কনফ্রন্ট দি এনিমি মানে শত্রুদের মোকাবিলা করতে হবে, হ্যাঁ। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুদের মোকাবিলা করো, ঘরে ঘরে দুর্গ করে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়েই শত্রুদের মোকাবিলা করতে হবে, তাই নিয়ে শত্রুদের মোকাবিলা করো। এই যে ফেস টু ফেস চ্যালেঞ্জ, একদম সম্মুখ যুদ্ধে যাও, তোমরা লড়াই করো, এই জিনিসটা বোঝাইছে। এখন কনফ্রন্টটা কোন পার্টস ভাইয়া এই বাক্যে? হুম, বলো। জি জি বলো। আমি যদি বলি রুখে দাঁড়ানো, এখন দেখো, কনফ্রন্ট মানে হ্যাঁ, কনফ্রন্ট যদি বলি তুমি হচ্ছে রুখে ভার্ব। দাঁড়ানো। তুমি তো বললা, সমস্যা নাই, আমি তো তোমাকে নিষেধ করে নেই বলতে, তুমি বলতে পারো, আমিও শুনতে পারি, তোমার বলাও ঠিক আছে, আমার শোনাও ঠিক আছে। এখন দেখো, আমরা বলি কি বসো, ভাইয়া ইন্ডিয়ানরা হিন্দিতে বলবে ব্যাঠো, ব্যাঠো। ইংলিশরা সে বলবে যে হচ্ছে সিট ডাউন, প্লিজ সিট ডাউন। আমরা বলবো কি প্লিজ সেটা মানে বসুন বা বসেন, এরকম। ইন্ডিয়ানরা বলবে যে ব্যাঠো বা বেঠিয়ে বা এরকম ওরা বলে আর কি। সো জিনিসটা তো সেম না, যে ওয়ান সামন সিটস ডাউন, দ্যাট ইজ দ্য সেম থিং, দ্যাট ইজ দ্য সেম থিং। আর হচ্ছে যখন আমরা বলি যে বসুন, সেটাও সেম জিনিস, মানে একই জিনিস। সো এই ব্যাপারটা, মানে তুমি যেটাই বলো না কেন, আমি তোমাকে কোনোদিনও জিজ্ঞেস করবো না যে এটার মানেটা এই রুখে দাঁড়ানো তুমি বললে এটা হলো কি না, বা তোমাকে কোনো ভার্সিটি বা কোনো এইচএসসি পরীক্ষাতে মানে কোথাও তোমাকে জিজ্ঞেসই করবে না, বাট তোমাকে কী দিবে, তোমাকে সিনোনিম দিবে। ধরো তোমাকে দিল যে কনফ্রন্ট ওয়ার্ডটা দিল, দিয়ে বললো যে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট সুইটস টু দিস ওয়ার্ড কনফ্রন্ট, কনফ্রন্ট। তো তখন তোমাকে মানে নিচের কোন শব্দ, চারটা শব্দ বা চারটা ফ্রেজের মধ্যে কোনটা সব থেকে বেশি ক্লোজ মিনিং দেয় মানে কনফ্রন্টের সাথে, এটা তোমাকে জিজ্ঞেস করবে। এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইংলিশে দেওয়া থাকবে। ধরো তোমাকে দিল হচ্ছে যে স্ট্রাগল, তারপর দিল হচ্ছে ফ্রিডম, তারপর দিল হচ্ছে, হ্যাঁ ধরো তোমাকে দিল প্রোটেস্ট, তারপর দিল হচ্ছে ফেস টু ফেস চ্যালেঞ্জ, অথবা হচ্ছে প্রোটেস্ট ফ্রম ফেস টু ফেস, বা এই ধরনের যে কোনো কিছু তোমাকে দিল আর কি। সো এই যে ফেস টু ফেস যেটার মধ্যে থাকবে যে অপশনটা, এটা কিন্তু সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। So this is how a question is made. This is how you have to answer in the admission test. তো এই জিনিসগুলো তোমাকে এইভাবে বুঝতে হবে যেন। আর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা আছে এইটা তোমাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে, আচ্ছা কনফ্রন্টটা কোন পার্টিসিপেন্ট এখানে এই বাক্যে, সেটা একটু বলো। ভার্ব। আচ্ছা এটা হচ্ছে কনফ্রন্ট ভার্ব। হচ্ছে ভার্ব। এখন এই কনফ্রন্টের নাউনটা কি হবে, কনফ্রন্টের নাউনটা কি হবে? কনফ্রন্টেশন। আচ্ছা হ্যাঁ, কনফ্রন্টেশন। এটাই রাজশাহী বিশ্ববিদ্যালয় বাদ দিয়েছিল, কনফ্রন্টের নাউনটা হচ্ছে কনফ্রন্টেশন। এখন তোমাকে আরও কি দিতে পারে দেখো, আরও দিতে পারে যে কনফ্রন্টেশন বানানো হচ্ছে TION। এখন তোমাকে পরীক্ষার হলে স্পেলিংয়ের মধ্যে লিখে দিতেই পারে যে SSION, SION, তারপর হচ্ছে TION, তারপর আরেকটা দিলে হচ্ছে ধরো STION বা এরকম যে কোনো কিছু দিল আর কি। যখন আমিও অপশন বানাবো বা বিশ্ববিদ্যালয়ের টিচাররা অপশন বানাবে, তখন তোমরা দেখতে পারবা কীভাবে আমরা সাইকোলজি খেলাগুলো খেলি। এবং পরীক্ষার হলে তুমি অপশন দেখলে তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনাই করেনি অথচ পারবে হুদাই, মানে হুদাই দাগাবে হুদাই হয়ে যাবে, এটা এক ধরনের থাকবে। আরেক ধরনের লোক থাকবে যে এরা একদম বেশি ভিতরে ঢুকতে যাবে এবং এরা সলভ করবে, যাদেরকে সাইকোলজিক্যালি, যেমন আমার হচ্ছে একটা স্টুডেন্ট, একটা মেয়ে, ওকে তুমি বাংলাদেশের যে কোনো কোশ্চেনই দাও না কেন ও সাইকোলজি ধরতে পারবে আর কি। এই HSC 22 ব্যাচের একটা স্টুডেন্ট, নাম না বলি। সো ও হচ্ছে যে তুমি যে কোনো কোশ্চেন ওকে দাও ইংলিশের, ও হচ্ছে সাইকোলজিক্যালি মোটামুটি হলেও ধরতে পারবে, মানে যত কঠিন কোশ্চেনই হোক না কেন, কারণ ও হচ্ছে ওইভাবেই তৈরি হয়েছে। প্রথম 1 মাসে পারে নাই, দ্বিতীয় 1 মাসে পারে নাই, তৃতীয় 1 মাসেও পারে নাই। সো আমি দেখলাম লাস্টে আর কি, মানে তোমার একদমই লাস্টের দিকে এসে হচ্ছে জিনিসগুলো ধরতে পারতেছিল, বাট স্টিল নাও HSC 23 ব্যাচে যারা আছে না, এরা কিন্তু এখনও ধরতে পারে না, ইভেন বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে, এখনও ধরতে পারবে না। স্বাভাবিক, কারণ ওরা কিন্তু ওইভাবে তৈরি হয় নাই, বুঝছো। সো তুমি কারো যদি ট্রেনিংটা ওইভাবে করাই দাও, তাহলে কিন্তু ওরা ভালো পারফরমেন্স করবে। আর্মিদের ক্ষেত্রেও কিন্তু সেম, যার আর্মি যেই দেশ সামরিক শক্তিতে যত বেশি শক্তিশালী, সেই দেশের কিন্তু সার্বভৌমত্ব তত বেশি স্ট্রং, তাদেরকে তুমি সহজে আক্রমণ করতে পারবা না। সো এইভাবে আর কি সবগুলো জিনিস কানেক্টেড সবগুলোর সাথে।
সো কনফ্রন্টেশন, এখন কনফ্রন্টেশনের সাথে এল যোগ করে দিলে হবে হচ্ছে কনফ্রন্টেশনাল, এটা হবে হচ্ছে অ্যাজেক্টিভ। এই তিনটা ফর্ম একটু মনে রাখবে, যেহেতু প্রশ্ন একবার আসছে কনফ্রন্ট ভার্ব, এই মোকাবেলা করা, রুখে রুখে দেওয়া, ঠিক আছে, হচ্ছে মানে যেটাই মানে যেভাবে জিনিসটা নেও না কেন, এবং অ্যাকচুয়াল সেন্টেন্সে ইউজ করো তুমি, সমস্যা নাই। আর এর নাউনটা কি হবে? কনফ্রন্টেশন। তারপর হচ্ছে এর অ্যাজেক্টিভটা কি হবে? কনফ্রন্টেশনাল। সো কনফ্রন্টেশন। কনফ্রন্টেশনাল। সো এটা মনে রাখতে হবে এই জিনিসটা তোমাকে, অ্যাজেক্টিভ ফর্মটা। যেমন ট্র্যাডিশনাল এল থাকলে অ্যাজেক্টিভ হয় আর কি। আর এই যে সাফিক্সগুলো অ্যাড করা হয়, এবং দেখো আমি আরেকটা ইনফরমেশন দিই তোমাদেরকে, যে এই কোশ্চেনটাও করাইছিলাম ওদেরকে, এর আগে আসছিল অনেক আগে। যেমন ধরো তোমাকে দিবে যে নিচের কোন শব্দটা সাফিক্স যোগে গঠিত, which of the following words made by adding a suffix, এরকম কোশ্চেন দিবে আর কি। which of the following words made by adding a suffix, মানে নিচে তোমাকে দিল, এখন ধরো দিল অপশনে তোমাকে কনফ্রন্ট, তারপর দিল তোমাকে ফোর্ট, FORT, যেটা তুমি এখনই দেখলা, তারপর দিল তোমাকে যে তারপর ধরো তোমাকে দিল হচ্ছে ডাউন, DOWN ডাউন, অথবা হচ্ছে দিল গো, আর এরপর আরেকটা অপশন দিল কনফ্রন্টেশনাল, এরকম। তো তার মানে তুমি দেখছো কি যে কনফ্রন্ট হচ্ছে মেইন একটা নাউন, সরি আমাদের ভার্ব, কনফ্রন্ট হচ্ছে আমাদের ভার্ব, কনফ্রন্টেশনটা হচ্ছে নাউন, এই নাউনের সাথে আবার এল মানে এএল এই সাফিক্সটা যোগ করে হয়েছে হচ্ছে কনফ্রন্টেশনাল, সো যেটা হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ। তার মানে এএল সাফিক্স যোগে এই ওয়ার্ডটা হচ্ছে, সো এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরকম প্রশ্ন দেয় আমাদের, যে কোশ্চেনগুলো অলরেডি তৈরি করা আছে, সো এই কোশ্চেনগুলো এরকম কোশ্চেন আমরা করছি এবং স্টুডেন্ট অ্যান্সার করছে। সো তোমরাও ইন ফিউচার ওই যে তৈরি করা কোশ্চেনগুলো আছে ওগুলো করবা, বাট তোমরা কখন করবা দেখো, তোমরা করবা হচ্ছে এইচএসসিতে থাকা অবস্থায়, তোমরা করবা এগুলো এইচএসসিতে থাকা অবস্থায়। তো তার মানে বুঝতে পারতেছো অ্যাডমিশন টাইমে তোমরা কতটা আগায় যাবা। তো এই জন্যই কিন্তু মেইনলি আমাদের এইটা এইভাবে শুরু করা এত তাড়াতাড়ি। সো এই যে স্টার্ভ টু ডেথ, আমৃত্যু অনশন করবে। আচ্ছা, go down starving for our rights. এই যে ওই জিনিসটা আবারও বলছে যে স্টে ইন ইউর ব্যারাকস, তোমরা ব্যারাকে ফিরে যাও, তোমরা ব্যারাকে থাকো, নো ওয়ান উইল বদার ইউ, কেউ তোমাদেরকে বিরক্ত করবে না, কেউ তোমাদেরকে কিচ্ছু বলবে না। আচ্ছা, ট্রাই টু বিগিন এইম, এই যে এইমের পরে প্রিপোজিশন বসবে কিন্তু অ্যাট, তাক করা, হ্যাঁ বুলেট যদি তাক করো আমাদের বুকে, সো এই এইমের পরে প্রিপোজিশন বসবে হচ্ছে এই যে অ্যাট, aim your bullets at our chests, aim your bullets at our chests। এখন এই যে সাপ্রেস শব্দটা দেখতে পাচ্ছ না, সাপ্রেসের কোনো মিনিং তোমাকে পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করবে না, কিন্তু সিনোনিম কয়েকটা ওয়ার্ড মনে রাখবা 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিছে, আরও একবার দিছে, সো আমি তোমাদেরকে ওই ওয়ার্ড কয়েকটা লিখে দেবো। সাপ্রেসের সিনোনিম হচ্ছে আচ্ছা, এই সাপ্রেস মানেটা কি? তোমরা তো মিনিং পড়ছো অবশ্যই, সো মানে বাংলা দিয়ে তোমরা কি বুঝো বা আসলে কি বুঝো? আচ্ছা, বাধা দেওয়া। আর হচ্ছে সাবডিউ, হ্যাঁ বাধা দেওয়া, অ্যাকচুয়ালি হ্যাঁ বাধা দেওয়া অ্যাকচুয়ালি হচ্ছে দমিয়ে রাখা আর কি, অ্যাকচুয়ালি হচ্ছে দমিয়ে রাখা। এই যে 7 কোটি মানুষকে বা হচ্ছে এই যে 70 মিলিয়ন পিপল, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না, বঙ্গবন্ধু বলছিল 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। পাকিস্তানের জনসংখ্যার কত? 56% ছিল হচ্ছে বাঙালি বা পূর্ব পাকিস্তানে থাকতো আর কি, পূর্ব পাকিস্তানের অধিবাসী। সো 7 কোটি জনগণকে, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না, সো দাবিয়ে রাখা হয়, অবদমন করা, অ্যাকচুয়ালি অবদমন করা বা দমিয়ে রাখা, এটা আর কি। সাপ্রেস, অপ্রেস, সরি সাপ্রেস, রিপ্রেস আর হচ্ছে সাবডিউ, এই তিনটার মানেই হচ্ছে সেম। সো সাপ্রেস, রিপ্রেস আর হচ্ছে সাবডিউ, এই তিনটা সিনোনিম তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই তিনটা সিনোনিম তোমাকে মনে রাখতে হবে। এখন এটা এই যে এইচএসসি যে সেকেন্ড পেপারে যে সিনোনিম আছে ওইখানেও দিতে পারে, ঢাবির সিনোনিমে দিতে পারে, যে কোনো জায়গায় সিনোনিমে দিতে পারে। এই বছরের স্টুডেন্টদের অবশ্য করাইছিলাম, বাট আসে নাই, তো তোমাদের সময় আসতে পারে। এবার তো সিনোনিম যেগুলো দিয়েছিল এগুলা কমন ছিল আর কি, সবগুলাই 2-3টা সিনোনিম ছিল। এর আগে কখনো সিনোনিম কমন পড়তে আমি দেখি নাই এইভাবে, বাট এইবার একদম সিনোনিমও কমন পড়ছে। সো 2টা সিনোনিম অ্যান্টোনিম দিয়েছিল, এগুলো কমন ছিল যেগুলো করাইছিলাম। ইভেন আমাদের ওই এক্সামগুলো শিটেও আছে এগুলা। লার্ন টু স্যাক্রিফাইস,
নো ওয়ান ক্যান সাপ্রেস। আচ্ছা, আবার আসছে এই সাপ্রেস ওয়ার্ডটা। এই যে রিলিফ বানানটা মনে রাখতে হবে, এটা স্পেলিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, রিলিফ। এর কারণ কি? কারণ হচ্ছে যে একটা সূত্র মতে দেখা যায় বা যে কোনো জায়গায় দেখা যায় যে হচ্ছে আই ভিই মানে এরকম থাকলে হচ্ছে যেমন আর ই সিই আই ভি, মানে ইটা আগে আসে আর হচ্ছে আইটা পরে যায়। তো রিলিফ আবার একটা ব্যতিক্রম বানান, যেখানে হচ্ছে আইটা কিন্তু আগে, ভিটা সরি ইটা কিন্তু পরে। এই যে দেখো আর ই এল আই ই এফ, আর ই এল আই ই এফ, আর রিসিভ বানান কিন্তু আলাদা। আর এই যে কমিটি বানান, কমিটি বানানটাও মনে রাখতে হবে, কমিটি বানানো দেয় পরীক্ষার মধ্যে। সবাই যেন সবার মজুরি টজুরি পায় এইসব বলছে। ওকে, এই যে গতকাল বলছিলাম না যে ডিরেক্টিভস, মাই ডিরেক্টিভস, এই ডিরেক্টিভস কোন পার্টস অফ স্পিচ? ডিরেক্টিভসটা কোন পার্টস অফ স্পিচ এখানে এই বাক্যে? অ্যাডজেক্টিভ, না, এই যে মাই পজিটিভ, নাউন, পজিটিভের পরে ওয়ার্ড আছে মানে নাউন, নাউন, পজিটিভের পরে যাহাই থাকবে তাহাই নাউন, আর পজিটিভ প্লাস নাউনটা মিলে হচ্ছে নাউন ফ্রেজ। আবার একটা জিনিস বলে রাখি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নে তোমাকে ড্যাশ দিবে হচ্ছে ধরো এই মাইয়ের উপর, হ্যাঁ, মাইয়ের মধ্যে তোমাকে হচ্ছে একটা ধরো আন্ডারলাইন দিল, মাইয়ে ধরো তোমাকে একটা আন্ডারলাইন দেওয়া হলো এমন, দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে, মাইয়ের নিচে এরকম একটা আন্ডারলাইন দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে কি যে এই মাইটা আসলে কি? এই মাইটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এটাও তোমাদেরকে বলবো পরবর্তীতে, আস্তে আস্তে আসবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো এগুলো গেল, ওয়েজেস টুয়েজেস দিল। আচ্ছা, রিমেম্বার রিমেম্বার রিমেম্বার, আচ্ছা আমাদের মধ্যে, হ্যাঁ আমাদের মধ্যে হচ্ছে যে কি বললা? আচ্ছা আমাদের মধ্যে হচ্ছে, ক্লাসটা একটু সংক্ষিপ্ত করা। আচ্ছা আমাদের মধ্যে এই যে বাঙালি হিন্দু মুসলিম যা আছে সবাই আমরা হচ্ছে ভাই ভাই, ঠিক আছে? যে রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, এই সেফটিটা কোন পার্টস অফ স্পিচ? সেফটি, হ্যাঁ, সেফটিটা অবশ্যই নাউন, সেফটি এমনিতেও নাউন, আর এখানে যেহেতু Noun, পজিটিভের পরে আছে সো এটা তো ডেফিনেটলি নাউনই। আচ্ছা, এটা গেল। আর মনে রাখতে হবে যে রেসপন্সিবল ফর, এই যে প্রিপোজিশন ইউজ, রেসপন্সিবল ফর, ঠিক আছে? রেসপন্সিবল ফর মনে রাখতে হবে, ইউ আর রেসপন্সিবল ফর দ্য টাইম। আচ্ছা, এইখানে মনে রাখতে হবে যে ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন খুবই ইম্পর্টেন্ট এটা। এখন এখান থেকে যে প্রশ্ন আসে সেটা দেখায় দিই, যেমন ধরো এর আগেও আসছিল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে যে শি ওয়ার্কস ফর আ ব্যাংক। তো এখন এই যে আমির আগর যে প্যাসেজটা আছে তোমাদের, অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে মেবি 9 আছে, যাই হোক, মানে আমির আগর প্যাসেজে আসছে আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ, এরকম একটা লাইন দেওয়া আছে। সো এই জায়গায় দেখো যে দেওয়া আছে হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, তার মানে কাজ করা অর্থে কোথায় কাজ করে সেটা অর্থে ফর বসে, এবং এই যে আই ওয়ার্ক বা শি ওয়ার্কস ফর আ ব্যাংক, ইন আ ব্যাংক দিলে ভুল আর কি, এবং এটা পরীক্ষা আসছে অলরেডি অনেকবার আসছে, আবারও আসতে পারে, এই জন্য মনে রাখবে। দেখো হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, এই জন্য মনে রাখবা। আচ্ছা, পিপল ক্যান কালেক্ট দ্য স্যালারিজ, স্যালারিজ বানানটা মনে রাখবা, SALARY, স্যালারি, আর হচ্ছে প্লুরাল হলে হচ্ছে স্যালারিজ, IES হয়, এটা জানি যদিও তোমরা। সো উইল কন্টিনিউ অ্যাজ পজিশন বানানটা এমনি একটু দেখে রাখিও। আর নিচের এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
জয় বাংলা, এই যে লাইনটা যে দিচ্ছে এরা, এই লাইনটার ট্রান্সলেশনটা জিজ্ঞেস করতে পারে তোমাকে। এখন এটা ঢাবি ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্নেও দিতে পারে, ইংলিশ প্রশ্নের লিখিত অংশ দিতে পারে, আবার বাংলার এমসিকিউতেও দিতে পারে, বাংলার লিখিত অংশেও দিতে পারে। ট্রান্সলেশন থাকেই। সো দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর আওয়ার ইমানসিপেশন, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ফ্রিডম। এবং এই স্ট্রাগলের পর প্রিপোজিশন বসে ফর, স্ট্রাগলের পর প্রিপোজিশন বসে ফর, এটাও মনে রাখতে হবে। আর এই যে জয় বাংলা, সো এটা যেমনি ট্রান্সলেট করে দেওয়া আছে এইভাবেই মনে রাখবা, তাহলে সুবিধা হবে। এটা আরও অনেকভাবে ট্রান্সলেট করা যায়, যে আওয়ার স্ট্রাগল দিস টাইম ইজ ফর আওয়ার ইমানসিপেশন, আওয়ার স্ট্রাগল দিস টাইম ফর ফ্রিডম, মানে এইভাবেও করা যায়, দাদিয়াও করা যায়, এইভাবে অনেকেই করছে, বিভিন্ন জায়গায় বিভিন্নজন করছে। সো ইনি এভাবে করছে। তবে হ্যাঁ, এইটার এই ট্রান্সলেশনটা খুব সুন্দর হয়েছে। এটা অ্যাকচুয়াল হচ্ছে যদি আর কি করা হয় লিটারালি অ্যান্ড হচ্ছে ভার্বালি আর মিনিংফুলি সুন্দর ট্রান্সলেট হয়েছে আর কি। সো এটা মনে রাখবা। এবং এটা দিয়ে একটা ইনফরমেশন বলে রাখি যে এই প্রশ্নটা এটা উদ্ভাসের যে তোমার একটা প্রতিযোগিতা হয় দেশব্যাপী, হচ্ছে শিক্ষা প্রতিযোগিতা, ওইখানে দিছিল। তো একটা স্টুডেন্ট পারে নাই, আমি আবার হচ্ছে ওর বইয়ে ছিল কিন্তু লাইনটা, এবং ও আর দেখেও নাই ওইভাবে। তো আমি এই প্যাসেজটা করানোর পর আবার দেখছে, ওর তখন মনে ছিল না, এটা তখন বলেও নেই আমাকে। তারপর হচ্ছে যে তোমার আইকন প্লাসের যে অ্যাডমিশন টেস্টের আগে ও কোচিংয়ে যে পরীক্ষাগুলো দিচ্ছিল, ওইখানে আবার এই প্রশ্নটা দিচ্ছে, সেদিন আবার পারছে। তো পারার পরে হচ্ছে আমাকে এসে বলতেছিল যে ওই উদ্ভাসের পরীক্ষা পারে নাই, আমি করাইলাম বা হচ্ছে বলে দিছিলাম। তারপর হচ্ছে আইকন প্লাসের পরীক্ষায় দেখে যায় এটা কমন, আর এটাও আবার লিখতেও পারছে। সো ইভেনচুয়ালি তুমি চিন্তা করো যে ধরো এইটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আসে, সো যারা অ্যাকচুয়ালি দেখছে তারা কিন্তু পারবে, যারা দেখে নাই তারা কিন্তু পারবে না, সে যতই ভালো স্টুডেন্ট হোক না কেন। তো এইটা এখন এই হচ্ছে আমাদের এই যে ফুল প্যাসেজ, এবং তোমরা আশা করি বুঝছো যে প্যাসেজকে আমরা কীভাবে ব্রেকডাউন করে পড়াবো। আর ঠিক আছে, তো তোমরা কি মনে করো যে এইভাবে পড়াটা তোমাদের জন্য উপকার আর নাকি উপকার না? মানে এই যে জিনিসগুলো যেভাবে তোমরা পড়তেছো, উপকার। ওকে, মানে যে ধরো যেভাবেই যেভাবে জিনিসটা মনে করো, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ব্রেক ডাউন আ প্যাসেজ, এইটাই একটা বেস্ট ওয়ে। আর হ্যাঁ, তোমাদেরকে যখন আমি মেইনলি হচ্ছে প্যাসেজ পড়াবো বা করবে, তখন হচ্ছে নর্মালি ট্রেডিশনাল যে নিয়ম আছে ওইভাবে পড়াবো, যে বাংলা মিনিং সহকারে পড়ানো বা সব কিছু করানো। দেন তারপরের দিন আমরা এভাবে ব্রেকডাউন করবো আর কি প্রত্যেকটা প্যাসেজকে। বাট আমার মতে বঙ্গবন্ধু প্যাসেজ থেকে যে কোনো প্রশ্ন আসলে কারো আসলে আটকানোর মতন কথা না এখন জাস্ট তোমাদের মতো করে রিভাইজ দিতে হবে। আর এই ভিডিওগুলো ইউটিউবে থাকবে, সো তোমরা যখন তখন দেখে নিতে পারবা, আবারও সমস্যা নাই। তো ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সট আমাদের ক্লাস হবে হচ্ছে বুধবার, এবং বুধবার আমরা কমপ্লিটিং দ্য সেন্টেন্স করবো, বুধবার বৃহস্পতিবার, এবং আমরা শেষ করে দিব আর কি বুধবার বৃহস্পতিবারের ভিতরেই। ঠিক আছে, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।